স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। এবার মানবাধিকার লঙ্ঘনের নজির গড়ল ভারত। নারী শিশুসহ 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিল দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। এ ঘটনাকে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠীর অন্যতম। নির্যাতন থেকে বাঁচতে সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত সহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন তারা। তবে এরপরও শান্তির দেখা পায়নি এসব রোহিঙ্গারা। এর মধ্যেই নারী ও শিশুসহ কমপক্ষে 40 রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের নৌবাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানায়, 6 মে রোহিঙ্গাদের একটি দলকে গ্রেফতার করে তাদের চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর একটি জাহাজে উঠিয়ে মিয়ানমারের তানিনথারাই অঞ্চলে নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের। এরপর লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে লাফিয়ে পড়তে বাধ্য করে ভারতীয় নৌবাহিনী। আমার ভাই সহ সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। তারা 30 মিনিট সাঁতার কেটে তীরে আসে। একজন জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। দ্বীপটিতে মানুষ বাস করত না, দ্বীপে বড় বড় প্রাণী ছিল। আমি আমার পরিবারের সম্পর্কে তথ্য চাই, দয়া করে তথ্য দিন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। একে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে এ বিষয়ে ভারতের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চেয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস। গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় 22,000 রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী স্বীকৃতি নিয়ে বসবাস করছে। তবে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের নির্মমভাবে দেশ ছাড়া করছে মোদী সরকার। গত 7 মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত 5 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। আফরিন মৌ, নিউজ 24। গ্লোবাল টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। গ্লোবাল টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করায় মার্কিন পণ্যে 100% শুল্ক কমাতে আগ্রহী ভারত। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। জানান, তার মধ্যস্থতায় পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঝুঁকত দুই দেশ। এটিকে নিজের বড় সাফল্য বলেও দাবি করেন ট্রাম্প। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল। এমনকি সেই পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে এন দিয়ে শুরু হয় এমন শব্দ উচ্চারণের কাছাকাছি গিয়েছিল দুই দেশ। অর্থাৎ নিউক্লিয়ার উইপন্স ব্যবহার দিকে ঝুঁকছিল দিল্লি, ইসলামাবাদ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দিল্লি ইসলামাবাদের সংঘর্ষকে যুদ্ধবিরতিতে নিতে পারায় স্বস্তি প্রকাশ করেন তিনি। এটিকে নিজের অন্যতম বড় সাফল্য বলেও দাবি করেন ট্রাম্প। এটা খুব গভীর সমস্যার দিকে এগোচ্ছিল। সকলেই শক্তিশালী। উত্তেজনার পারদ চড়তে চড়তে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পরের ধাপেই হতে পারত ইনওয়ার্ড। এই সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিকল্পনা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, মার্কিন পণ্যে 100% শুল্ক কমাতে আগ্রহী ভারত। দাবি করেন, শুধু ভারতেই নয়, অনেক দেশেই শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে মরিয়া। এটিকে তার প্রশাসনের বাণিজ্য নীতির বড় সাফল্য বলেও দাবি তার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পরে ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প, যদিও পরে তা 90 দিনের জন্য স্থগিত করেন তিনি। আসমা তুলি, নিউজ 24। গাজা জয়ের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। গাজার প্রায় 35% এলাকা ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। অন্যদিকে অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনির মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যে কোনো অজুহাতে গাজা ভূখণ্ড দখল করেই চলেছে ইসরায়েল। গাজার প্রায় 35% এলাকা ইসরায়েল বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে। এরই মধ্যে গাজার পূর্ব ও দক্ষিণে 2 কিলোমিটারেরও বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বেন গুইয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকভ গার্ব জানান, 15টিরও বড় সামরিক পোস্ট তৈরি করেছে দখলদার বাহিনী। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় বিমান হামলায় নারী শিশু সহ নিহত সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। শুক্রবার গাজার সিভিল ডিফেন্স কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 53,000 আর আহতের সংখ্যা 1,20,000। এদিকে গাজার জনগণকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে বলছে ইউরোপীয় কাউন্সিল। গত 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তবে প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চন্দ্রা, নিউজ 24। পরমাণু চুক্তির জন্য ইরানকে লিখিত প্রস্তাব দেওয়ার ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিল তেহরান। স্থানীয় সময়ে শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লিখিত কোনো প্রস্তাবই পাননি তারা। ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে অনেক কূটনৈতিক দৌড়ঝাঁপ ও আলোচনার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2015 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর 2018 সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানান। চতুর্থ দফা ওমানে আলোচনায় বসে দুই দেশ। এর মধ্যেই ট্রাম্প আবারও দাবি করেন, পরমাণু চুক্তির জন্য ইরানকে একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান এরই মধ্যে প্রস্তাব হাতে পেয়েছে। সেই সঙ্গে আবারও হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান দ্রুত এই চুক্তির ব্যাপারে পদক্ষেপ না নিলে খারাপ কিছু ঘটবে। এর আগে বৃহস্পতিবার কাতার সফরকালে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তির প্রায় কাছাকাছি রয়েছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্টের এ দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো লিখিত প্রস্তাবই পায়নি তার দেশ। যদিও তার পাল্টা এ দাবির পর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। আফরিন মৌ, নিউজ 24। বাংলাদেশে বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে মার্কিন কংগ্রেস সদস্য রিচ ম্যাককর্মিক বলেছেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। বলেন, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই ঢাকার উপর এমন চাপ বহাল রাখবে ওয়াশিংটন। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে রিচ ম্যাককর্মিকের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সাক্ষাৎ করতে গেলে এসব মন্তব্য করেন এই মার্কিন কংগ্রেস সদস্য। গত রমজানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশ সফর করেন রিচ ম্যাককর্মিক। গণতন্ত্র ও দ্রুত নির্বাচনের দাবিতে জর্জিয়ার সিনেটর জন অফসের সঙ্গেও দেখা করেন বিএনপি নেতা মুজিবুর রহমান ইকবাল। We all know that you have the right to self-determine and that you can elect a government that's representative of who you are. And that's what we pray for Bangladesh. That's what we will continue to pressure the interim government to have a legitimate democracy. It'll make their life much better in trade and representation, whether it be in the United Nations or the relationship with the United States. কাটাই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।